সিরিয়ার ৪০০ থেকে ৫০০ জায়গায় ইসরায়েলি বিমান হামলা করে তার সামরিক সক্ষমতা পুরো ধ্বংস করে দিয়েছে। প্রায় ৮০% সিরিয়ার সামরিক সক্ষমতা পুরো মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আর সেখানে তার বিমান, তারপরে এয়ার ডিফেন্স, তারপরে নৌবাহিনীর যত মানে সামগ্রী ছিল, তারপরে বিমান বাহিনী, যৌথ বাহিনী বা সামরিক বাহিনীর যত মনে করেন যে সামরিক সক্ষম মানে সরঞ্জাম ছিল সবই ধ্বংস করে দিয়েছে। আপনারা জানেন কিছুদিন আগে বাশার আল আসাদের পতন হয়েছে। বাশার আল আসাদ ছিল একজন স্বৈরাচার, এটা আমরা সবাই জানি। কিন্তু বাশার আল আসাদ কিন্তু থাকাতে হিজবুল্লাহ এবং প্যালেস্টাইনের অনেক লাভবান একটা দিক ছিল। বাশার আল আসাদ ভালো ছিল এটা আমি বলবো না। দেখুন, যখন ইসরায়েল গাজায় হামলা করলো, গাজায় হামলা করার পরে হামাস নির্মূল করার অজুহাতে গাজাকে পুরো মাটির সাথে মিশিয়ে দিল, কিন্তু তারা কিন্তু হামাসকে দমন করতে পারে না। এবার এর সঙ্গ দিচ্ছিল কে? হিজবুল্লাহ। হিজবুল্লাহ বরাবরই ফিলিস্তিনিদের সাথে থেকে গেছে, সাথে যুদ্ধ করে গেছে। মুহুর্মুর রকেট লেবানন থেকে যখন ইসরায়েলে হামলা করেছে তখন ইসরায়েলরা কিন্তু দিশেহারা হয়ে গেছে। একটা জিনিস বলি, যখন দেখলো যে ইসরায়েল যখন দেখলো যে লেবানন এই গাজা থেকে আমার লেবাননকে হিজবুল্লাহকে দমন করা বেশি জরুরি, তখন তারা লেবাননে হামলা করে। লেবাননে হামলা করার পরিণতিতে হয় কি, 50,000 সৈনিক নিয়ে তারা লেবাননে ঢোকার চেষ্টা করে এবং বিমান হামলা করে। বিমান হামলা করে লেবাননের বহু বিল্ডিং ধ্বংস করে দেয়। এমনকি তাদের হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহকে হত্যা করে এবং হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করে। সেটা দেখবেন ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করে। কিন্তু লেবাননের সাথে যখন তারা পরিপূর্ণ যুদ্ধে নামে তখন দেখা যায় কি, ইসরায়েল মনে করেছিল যে আমি 50,000 বা 1,00,000 সৈন্য নিয়ে আমি 2-3 দিনের ভিতরেই লেবানন দখল করে নেব। আসলেই তারা হিজবুল্লাহর যে সক্ষমতা সেটা বুঝতে তারা ভুল করেছিল। এই জন্যে তারা লেবাননে ঢুকতে ব্যর্থ হয়েছে। শুধুমাত্র লেবাননের কাছে এয়ার ডিফেন্স সেই সিস্টেমে ছিল না। যদি আজকে লেবাননের কাছে এয়ার ডিফেন্স সেইভাবে থাকতো, ইসরায়েলি বিমান হামলাগুলোও করতে পারতো না। কারণ বলি, ইসরায়েল যখন ইরানে হামলা করলো, সে ইরান ইরানের বর্ডার থেকে 150 কিলোমিটার দূর থেকে সে মিসাইল হামলা করে ভেঙে গেছে। তার কারণ সে জানে যে ইরানের বর্ডারের ভিতরে ঢুকলে এয়ার ডিফেন্সে তাদের একটা প্লেন ব্যাকে যেতে পারবে না। ঠিক লেবাননের কাছে এমন কোনো এয়ার ডিফেন্স না থাকায় তাদের বিল্ডিংগুলো সমানে মাটির সাথে মিশিয়ে দেয়। কথা হচ্ছে যে লেবাননে যখন তারা ইসরায়েল দেখলো আমাদের এখানে অবস্থা খুবই খারাপ, তখন তারা সিজ ফায়ারে রাজি হলো। সহজে কিন্তু ইসরায়েল সিজ ফায়ারে রাজি হওয়া জাতি নয়। তখন কি করলো, সিজ ফায়ারে রাজি হয়ে পরের দিনেই সিরিয়ায় হামলা করলো। সিরিয়ায় হামলা করলো কেন? যে হিজবুল্লাহর কাছে যে অস্ত্রগুলো যায় ইরান থেকে এই সিরিয়ার পথ হয়ে, পরের দিনে তারা সিরিয়ার ওই রাস্তা পথ যেগুলো ছিল সবগুলো মাটির সাথে মিশিয়ে দেয়, বোমা মেরে সে পথগুলো উড়িয়ে দেয়। আরও কিছু সরকারি স্থাপনায় হামলা করে। এতে এসটিএর যে বিদ্রোহী গোষ্ঠী ছিল তারা এখানে উৎসাহিত হয়ে এইখানে তারা এবার আসাদের বিরুদ্ধে নেমে পড়ে। এখানে তাদেরকে সহযোগিতা করে আমেরিকা, ইসরায়েল এবং তুরস্কের এরদোগান কেন এসটিএসকে সাপোর্ট করে? যে এসটিএস আসাদ বিরোধী, আর হচ্ছে তুরস্ক আর সিরিয়ার বর্ডারে কুর্দি জাতি একটা জাতিগোষ্ঠী আছে। তারা এই যে তুরস্ক আর সিরিয়ার ভিতরে যে জায়গাটা, এই জায়গাটায় তারা একটা নতুন আলাদা দেশ করতে চায়। এটাই হচ্ছে এরদোগানের সমস্যা। এখন এই যে আসাদ ওই তুর্কিদের সাহায্য করে, এতে সিরিয়ার একটা জিনিস আছে, মনে করেন যে বহু গোষ্ঠী এখানে গৃহযুদ্ধে লিপ্ত। কে কার সাথে এটা আপনি মনে করেন মাথায় ঢুকাতে পারবেন না। ব্যাপারটা হচ্ছে যখন আমেরিকা, ইসরায়েল আর তুর্কি মিলে এসটিএসকে সাহায্য করলো, তখন কিন্তু 12 দিনের ভিতরে আসাদের পতন হয়ে গেল। এদের সহযোগিতা ছাড়া এসটিএস এর ক্ষমতা ছিল না আসাদকে সরানোর। এখানে রাশিয়ার ভূমিকাও ছিল, যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে
কারণে সিরিয়াকে পরিপূর্ণভাবে সাপোর্ট করতে পারে না। ইরানও কিছু সমস্যার কারণে তা আহ, সিরিয়াকে সাহায্য করতে পারে না। কথা হচ্ছে এই তিনটা দেশ, এই তুরস্ক, ইসরায়েল এবং আপনার আমেরিকা, এদের নিজের নিজের স্বার্থের কারণে এসটিএসকে সাহায্য করেছে। এই জন্য এসটিএস আপনার আসাদকে সরাতে ব্যর্থ হয়েছে। কিন্তু এখন ইসরায়েল সিরিয়ায় কেন হামলা করছে? আসাদ তো সরে গেছে, সিরিয়ায় কেন হামলা করছে? সিরিয়ায় হামলা করছে এই জন্যে যে বিদ্রোহী যারা আসবে তারা ভবিষ্যতে যদি ইসরায়েল বা আমেরিকার বিরুদ্ধে যায়, এই অস্ত্র তাদের বিরুদ্ধে চালাবে। এই জন্যে ইসরায়েল এগুলো সব ধ্বংস করে দিচ্ছে। এখানে একটা জিনিস বিষয় হচ্ছে যে একটা ভিডিও এখানে দেখুন, যে প্রথমেই আছে আপনার আমেরিকা, তারপরে ইসরায়েল, তারপরে এরদোগান, তারপরে আছে এসটিএস এর এই যে নেতা জোলানি। এই জুলানি সিস্টেমটা দেখে মনে হচ্ছে যে ইসরায়েল যখন সিরিয়ায় হামলা করছে তখন কিন্তু জুলানি তার একটা উচ্চ বাক্য বলতো ইসরায়েলের পক্ষে বলছে না। এটাই কিন্তু সন্দেহ বাঁধে যে এদের মদতপুষ্টই আছে জুলানি। এখন এতে সুবিধা কার হলো? আমাদের এই মুসলিমদের না আপনার ইসরায়েলের? আমি বলবো ইসরায়েলের। ইসরায়েল কাটা দিয়ে কাটা তুলছে। এরা ভালো করেই জানে যদি হিজবুল্লাহর কাছে ইরান থেকে অস্ত্র না যায়, আর হিজবুল্লাহ মারাত্মক বিপদে পড়বে। আর হিজবুল্লাহ যদি হামাসরে সাহায্য না করে, হামাস সেইভাবে রুখে দাঁড়াতে পারবে না। এই হচ্ছে ফ্যাক্টর। এখন কথা হচ্ছে এইখানে এই কাজটা করার কারণটা কি? আসলে এখন আমেরিকার আর ইসরায়েলের মাস্টার মাইন্ড হচ্ছে তারা ইরানে হামলা চালাবে। কেন মানে কিভাবে চালাবে বলি, যখন এই যে সিরিয়ার যে ব্যবস্থা, এটা কিন্তু সিরিয়ার যে সামরিক ব্যবস্থা এটা কিন্তু ধ্বংস করে দিয়েছে তারা। দেওয়ার পরে বহু এলাকা সিরিয়ার দখল করে নিয়েছে, এমনকি দামেস্কের পাশাপাশি চলে আসে, মানে 30 থেকে 40 কিলোমিটার দূরে সব এই এলাকা দখল করে নিয়েছে। এইবার তারা পরবর্তী টার্গেট করছে আমেরিকা এবং ইসরায়েল, যে এখানে 12 থেকে 15 হাজার আইএস জঙ্গি যারা, তাদেরকে আবার ইরাকে পাঠাবো। ইরাকে পাঠানোর পরে ইরাকের যে সরকার আছে এ কিন্তু সম্পূর্ণ, বর্তমান যে সরকার আছে সম্পূর্ণ আমেরিকা এবং ইসরায়েল বিরোধী। এইবার চিন্তা করছে যে ইরাক কিন্তু আগেই তার সতর্কবাণী দিয়েছে যে আমার ভূমি থেকে ভূমি ব্যবহার বা আকাশ ব্যবহার করে ইরানে হামলা চালাতে আমরা দেব না। এটা হচ্ছে ইসরায়েল এবং আমেরিকার মাথা ব্যথা। এখন এইখান থেকে যদি হামলা চালাতে হয় তো ইরাককে আগে কন্ট্রোল করতে হবে। এই জন্য তারা 10 থেকে 15 হাজার আইএস ইরাকে ঢুকানোর পরিকল্পনা করছে। এখানে যদি একটা বিশৃঙ্খলা লাগানো যায়, এই এসটিএস এর দ্বিতীয় গ্রুপে দিয়ে ইরাকের সরকারের আসাদের মতো ফেলে দিলে সরাসরি ইরানে হামলা করা যাবে। এটাই হচ্ছে এর মাস্টার প্ল্যান। আর এই ইসরায়েলের আর আমেরিকার মেন টার্গেট হচ্ছে ইরানের পরমাণু কেন্দ্রে হামলা করা। তার কারণ ইরান যদি পরমাণু শক্তিধর দেশ হয়ে যায় তাহলে ইসরায়েলের জন্য মারাত্মক হুমকির কারণ, আর আমেরিকার জন্য মারাত্মক হুমকির কারণ। এই জন্য তারা এই মাস্টার প্ল্যানটা ইসরায়েল এবং আমেরিকা মিলেই এই খেলটা খেলছে। এখানে একটা জিনিস, এরা এত সুযোগ পায় কি করে? আমরা মুসলিম যেগুলা, এদের ভিতরে একটা কোনো একতা নাই। এই সুযোগটা আমেরিকা এবং আপনার ইসরায়েল নেয়। কিছুদিন এই যে গতকালকেরই ঘটনা, নেতানিয়াহু একটা ভিডিও বার্তা দিয়ে ইরানের জনগণকে বার্তা দিচ্ছে যে আপনাদের যে নেতা আছে আয়াতুল্লাহ খামেনি, তার সরকার লেবাননের পিছনে এত টাকা ঢেলেছে, হামাসের ভিতরে এত টাকা ঢেলেছে, তারপরে সিরিয়ার এত $1 মিলিয়ন ব্যয় করেছে। এটা করে তারা কি করছে, ইরানের বিরুদ্ধে এবার ইরানের ভিতরে এবার গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে। এমন এমন বিভিন্ন বিভিন্ন কৌশল নিয়ে তারা এগোচ্ছে। এখন ইরানের করণীয় কি? ইরান যদি
চুপ করে বসে থাকবে? ইরান যদি চুপ করে বসে থাকে তা আসলে বিপদে পড়ে যাবে। পুরো মুসলিম দেশ বিশ্ব কিন্তু ইরানের দিকে চেয়ে আছে। যতগুলো মুসলিম রাষ্ট্র আছে তারা তো সরাসরি যাইতেই পারছে না, কিন্তু তার তলে তলে কিন্তু ইরানের সাপোর্ট করে। তো ইরানের এখন করণীয় কি? ইরানের অস্তিত্ব রক্ষায় এখন তাকে পরমাণু বোমা বানানো অবশ্য জরুরি। যদি সে এই ইসরায়েল এবং আমেরিকাকে রুখতে চায়, তাকে পরমাণু বোমা বানাতেই হবে। যদি না বানায় সে নিজেই ধ্বংস হয়ে যাবে। এটাই আছে ইরানের সর্বোত্তম পন্থা আমি মনে করি। তা না হলে সে কোনো রকম ইসরায়েলের সাথে টিকা দিতে পারবে না। যখনই সে ঘোষণা করবে যে আমি এখন পরমাণু পরমাণু সম্পন্ন দেশ, তখনই এদেশ যত হামলা তুমড়ি হুমকি ধুমকি সব বন্ধ হয়ে যাবে। এখন দেখা যাক সামনে আসলে কি হয়। কোন মিডিল ইস্টের পরিস্থিতি আসলে কোন দিকে যায় এখন তো বলা যায় না। এটাই। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।